And for more on this current বর্তমান situation, পরিস্থিতি এবং মার্কিন ইরান আলোচনার সম্ভাবনা নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ইসলামাবাদে ইরানি সংবাদ সংস্থার ব্যুরো প্রধান আফজাল রেজা। আজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বর্তমান অচলাবস্থার প্রধান কারণগুলো কি কি? হ্যাঁ, আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি অবশ্যই অবগত আছেন যে এটি খুবই নজিরবিহীন একটি বিষয় ছিল। যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বিশেষ উদ্যোগে এবং পরামর্শে গত ৮ই এপ্রিল যুদ্ধবিরতি সফলভাবে কার্যকর করা হয়েছিল। এবং স্পষ্টতই এটি ছিল মানে ইরানের দেওয়া ১০ দফা দাবিনামা গুরুত্বের সাথে বিবেচনার পর ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় পক্ষই এই অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি গ্রহণে পূর্ণ সম্মতি জ্ঞাপন করেছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যবশত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরবর্তী প্রথম এবং দ্বিতীয় দিনেই আমরা স্পষ্ট লক্ষ্য করেছি যে লেবাননের মাটিতে এই যুদ্ধবিরতির কোনো বাস্তব প্রয়োগ বা কার্যকারিতা পরিলক্ষিত হচ্ছে না। সেই সময়ে ইসরায়েলি নৃশংসতা এবং তাদের আগ্রাসন অব্যাহত ছিল। যতক্ষণ না ইরানি প্রতিনিধি দল এখানে এসেছিল। মানে আ আ এই যুদ্ধবিরতির আগে এবং অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতির পরে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়ের পক্ষ থেকেই ধারাবাহিক লঙ্ঘন দেখে আসছি। ঠিক আছে, একবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার ১ম দফাটি সফলভাবে অনুষ্ঠিত হওয়ার পর তারপর আমরা মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে বেশ কিছু বিশেষ তৎপরতা লক্ষ্য করেছি। বিশেষ করে পাকিস্তানের মাননীয় প্রধানমন্ত্রী এবং তাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের তেহরানে গুরুত্বপূর্ণ সফরের পর আমরা স্পষ্টভাবে দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার মাধ্যমে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। মানে তিনি শেষ পর্যন্ত নেতানিয়াহুকে লেবাননে একটি যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে অবশেষে সম্মত করাতে সক্ষম হয়েছেন। এরপর ইরান ২২শে এপ্রিল পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা প্রথম অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতির সময়সীমা। কিন্তু ইরানের বিরুদ্ধে অবৈধ অবরোধ তুলে নেওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। এটাই প্রধান বাধা আহ যা ইরানি নেতারা এখন অনুভব করছেন। এমনকি শুধু এই অবৈধ অবরোধই নয়, কিন্তু সেই যুদ্ধবিরতি চলাকালীন দিনগুলোতে মার্কিন সশস্ত্র বাহিনী ইচ্ছাকৃতভাবে এবং অত্যন্ত পরিকল্পিতভাবে আক্রমণ করেছিল, যা ছিল মূলত চীনগামী ইরানি বাণিজ্যিক জাহাজগুলোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণারই সমতুল্য একটি পদক্ষেপ। শুধু জাহাজে আক্রমণ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তারা সেখানে নাবিকদের বন্দী হিসেবে আটকে রাখে এবং ক্রু আর তাদের পরিবারকে নিজেদের হেফাজতে নেয়। আহ যা অত্যন্ত নিন্দনীয় এবং ইরানি নেতৃত্বের জন্য অত্যন্ত গভীর ও গুরুতর উদ্বেগের একটি বিষয় যে তারা কিভাবে অন্যের উপর আস্থা স্থাপন করতে পারে বলে মনে করে, যদিও ইরানিরা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রকে পুরোপুরি বিশ্বাস করেনি। কিন্তু এটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান একটা বিষয় যা উম, পাকিস্তানের নেওয়া সমস্ত ইতিবাচক প্রচেষ্টাকে এবং ইরানিদের দেখানো সংযমকে যুদ্ধবিরতি লঙ্ঘন না করার জন্য সম্পূর্ণরূপে ধূলিসাৎ এবং ব্যর্থ করে দিতে পারত। কিন্তু যতক্ষণ আমরা ইসরায়েলের এই ভয়াবহ এবং অমানবিক নৃশংসতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তির প্রতি চরম অনীহা ও অননুবর্তিতা দেখছি, আমি বেশ উদ্বিগ্ন যে আম ইরান একটি কঠোর সিদ্ধান্ত নেবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য তাদের এই আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী অবৈধ কার্যকলাপ চালিয়ে যায় এবং ইরানের বিরুদ্ধে এই অন্যায় ও অবৈধ অর্থনৈতিক অবরোধগুলো পুরোপুরি খুলে না দেয় এবং চিরতরে শেষ না করে। আমরা ডোনাল্ড ট্রাম্পের থেকে খবর পেয়েছি যে তিনি মার্কিন নৌবাহিনীকে হরমুজ প্রণালীতে যে কোনো নৌকা ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। আপনি একে কিভাবে দেখছেন? আমার ভাই, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আম যুদ্ধ উস্কে দেওয়ার মতো দৃষ্টিভঙ্গি। তারা আলোচনার টেবিলকে একটি হাতিয়ার এবং চাপের মাধ্যম হিসাবে ব্যবহার করতে চায় এবং অন্য পক্ষকে, অর্থাৎ ইরানি পক্ষকে তাদের সর্বোচ্চ দাবি মেনে নিতে বাধ্য করতে চায়, যা ইরান সব সময় প্রত্যাখ্যান করেছে। মানে ইরান সবসময় বলছে যে আপনার যদি কোনো আপত্তি থাকে, আপনার যদি কোনো দাবি থাকে, তবে আপনাকে আলোচনার টেবিলে আসতে হবে। এটি কার্যকর নয়।
যে আপনি ঘরের বাইরে আলোচনার টেবিলের বাইরে দাঁড়িয়ে থাকবেন এবং আপনি দাবি করবেন এবং আপনি ইরানের ওপর আপনার ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি পুরোপুরি নিশ্চিতভাবে বলতে পারি, যতক্ষণ না মার্কিন যুক্তরাষ্ট্রের এই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বন্ধ হচ্ছে এবং এমনকি ইরানের বিরুদ্ধে এই অবৈধ অর্থনৈতিক অবরোধের অবসান ঘটছে, পরিস্থিতি স্বাভাবিক হবে না। কারণ আমরা দেখছি বর্তমান পরিস্থিতি এখনো অত্যন্ত জটিল আর উদ্বেগজনক রয়ে গেছে। রেজা সাহেব, ইসলামাবাদ আলোচনায় ইরানকে ফের যুক্ত করতে কোন শর্তগুলো পূরণ করা দরকার? মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে এটি একটি আন্তরিক ইতিবাচক আচরণ হবে যে তারা এই ধরনের অজুহাত দেখিয়ে ইরানকে কোনো চাপ প্রয়োগ করবে না। উম, অবরোধ, চাপ অথবা নতুন কোনো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে না। এগুলো হলো উম, নেতিবাচক পদক্ষেপ যা মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণ করেছে এবং তাদের মতে তারা একে ইরানকে চাপে ফেলা বলছে। আমি মনে করি না যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের দাদাগিরি মেনে নেবে। উম তবে আমি মনে করি যদি তারা, মার্কিন পক্ষ এবং মধ্যস্থতাকারীরা আলোচনার কোনো পথ প্রশস্ত করতে চায়, তাদেরকে অর্থাৎ বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানি জাতির ন্যায্য অধিকারকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করতে হবে। যার মূল শর্ত হলো অবৈধভাবে আরোপিত একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো অবিলম্বে প্রত্যাহার করা, ইরানের জন্য সামুদ্রিক বাণিজ্যিক কার্যক্রম সমূহ পুনরায় উন্মুক্ত করা এবং এমনকি কোনোভাবেই যুদ্ধবিরতি লঙ্ঘন না করা এবং একটি অত্যন্ত জোরালো গ্যারান্টি প্রদান করা যে ইরানের বিরুদ্ধে এই ধরনের আগ্রাসন ভবিষ্যতে আর কখনোই পুনরাবৃত্তি হবে না। আর দেখুন, এই আলোচনায় পাকিস্তানের ভূমিকাকে ইরান কিভাবে দেখছে? হ্যাঁ, আসলে আমি বলতে চাইছি যে, আপনি তো জানেন, আম উভয় দেশকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার প্রচেষ্টার আগে পাকিস্তানের মাননীয় প্রধানমন্ত্রী এবং জনাব মনিরের আন্তরিক প্রচেষ্টাগুলো ইরানি নেতাদের পাশাপাশি সেদেশের সাধারণ সমাজের কাছেও অত্যন্ত আ গভীরভাবে প্রশংসিত এবং বিশেষভাবে গ্রহণযোগ্য হিসাবে বিবেচিত হয়েছিল। মানে ইরান জনাব মুনিরকে বিশ্বাস করে। কিন্তু তারা কখনোই যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না। মানে আমি বিশ্বাস করি যে আম জনাব মুনির তার সর্বোচ্চ চেষ্টা করছেন যখন তিনি ইরানে ৩ দিনের এক চমৎকার এবং নজিরবিহীন সফর করেন এবং সেখানে ৩ দিন অবস্থান করেন। আম সব মিলিয়ে রাজনৈতিক এবং সামরিক উভয় স্তরেই ইরানি নেতাদের সাথে আলোচনা ও বৈঠক করেন। কিন্তু পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতাদের পালন করা ভূমিকা বেশ আম মানে ইতিবাচক। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে এই পথটাকে আরো সহজতর করে তুলতে এবং সহযোগিতা প্রদান করতে। যাতে একটি অত্যন্ত যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো যায়। কিন্তু আম আমাকে বলতেই হবে যে ইরান এবং পাকিস্তানের অবশ্যই কর্তব্য হলো সবসময় যুক্তরাষ্ট্রের সন্দেহজনক দৃষ্টিভঙ্গি এবং অবৈধ কার্যকলাপ সম্পর্কে সতর্ক এবং সচেতন থাকা প্রয়োজন। যা তাদের অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে এই অঞ্চলে শান্তির প্রচেষ্টাকে নষ্ট করার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। Peace efforts.